সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর অ্যাকাউন্টিং রেশিও বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আমরা পার্ট 2 করব। ঠিক আছে? পার্ট 1 এর ভিডিও তোমরা এখানে দেখে নাও। পার্ট 1 এর ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। পার্ট 1 এর ভিডিও দেখো, তারপরে কিন্তু আজকের পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে পার্ট 2 তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আগে অবশ্যই পার্ট 1 তারপরে পার্ট 2। তো দেখো পার্ট 1 পার্ট 2 দেখলে নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 তে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাই জন্য পার্ট 1 এবং পার্ট 2 প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ পার্ট 1 এবং পার্ট 2 এর উপর নির্ভর করেই কিন্তু তৈরি করা হবে পার্ট 3 এর এমসিকিউ এর ভিডিও। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব অ্যাকাউন্টিং রেশিওর অঙ্কতে। দেখো পার্ট 1 এর ভিডিওতে তো আমি অনেকগুলো রেশিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে কিন্তু একটু নতুন কিছু রেশিও নিয়ে আলোচনা করব। তো দেখো 10 এর দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো দেদত্ত মুখার্জির এই যে বই, সেই বই থেকে তোমরা দেখো 10 এর দাগের অঙ্কটা দেখো। 10 এর দাগে দুটো অঙ্ক দেখো রয়েছে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট, দেখো বলে দিয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও। নতুন একটা কথা, ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে এই শব্দটার মানেটা কি? ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে আগে না আমি এখানে এরকম ভাবে লিখে রাখি কথাটা কি বললো, ডেপ্ট ইকুইটি রেশিও। ঠিক আছে? এই রেশিওটা কিন্তু খুব ভালো করে জানবে, এর উপর নির্ভর করে কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের থাকবে। আচ্ছা, এই ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা কি হবে? খুব ভালো করে দেখবে এই ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা কি হবে। দেখো আমাদের এই যে নামটা বলেছে তার মধ্যেই দেখো লেখা লুকিয়ে রয়েছে সূত্রটা। কেমন? দেখো প্রথমে দেখো রয়েছে, আমি আগে লিখে নিই, ডেপ্ট ইকুইটি রেশিও ইজুগাল টু, দেখো লেখা রয়েছে ডেপ্ট, তারপরে এর যে শব্দটা রয়েছে সেটা হলো ইকুইটি। তাহলে আমাদের সূত্রটা কি হবে? আমাদের সূত্রটা হবে ডেপ্ট। ঠিক আছে? ডেপ্ট, আর নিচে আমরা কি লিখবো? ইকুইটি, ডেপ্ট বাই ইকুইটি। এবারে এর মানেটা আমি আর একটু বুঝিয়ে বলি, তাহলে আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো, মনে করো ক্লাস 11 এর সেমিস্টার 2 তে ফাইনাল অ্যাকাউন্ট। সেই ফাইনাল অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স শিট করেছিলাম, তাই তো? আমরা ব্যালেন্স শিট দেখবে বানিয়েছিলাম। ব্যালেন্স শিটের এই সাইডে কি থাকে? আমাদের অ্যাসেট, তাই তো? অ্যাসেট। আর এই সাইডে আমাদের কি থাকে? এই সাইডে আমাদের থাকে কিন্তু লাইবিলিটিস। মনে করো কি থাকে? লাইবিলিটিস। এইবারে লাইবিলিটিসে, আচ্ছা অ্যাসেট বলতে আমরা কি কি বুঝি? অ্যাসেট বলতে আমরা বুঝি ফার্নিচার, মেশিনারি, ক্যাশ, এগুলোকে বুঝি ক্যাশ। তারপরে ডেটর্স, বিলস রিসিভেবল, এইগুলোকে বুঝি, আর আমি লিখছি না। কিন্তু লাইবিলিটিস বলতে আমরা কি বুঝি? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা বুঝি সেটা হলো কিন্তু ক্যাপিটাল। ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমি আরেকটু যদি ডিটেলসে লিখি তাহলে এটা হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এইটা আমরা বুঝি। আর আমরা কি বুঝি? তারপরে যদি কোনো প্রেফারেন্স শেয়ার থেকে থাকে সেই রকম ক্যাপিটাল, তাহলে দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স, আমি পিআরই বলে লিখে দিচ্ছি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আচ্ছা এগুলোর মানেটা কি? এর মানে হলো, দেখো লাইবিলিটিস কথার মানে কি বলো তো? এই যে লাইবিলিটিস লিখেছি, লাইবিলিটিস কথার মানে কি? লাইবিলিটিস কথার মানে হলো, লাইবিলিটিস মানে এমন জিনিস যেগুলো আমাকে ফিউচারে ক্ষতির মুখ দেখাবে, মানে যেগুলোর জন্য আমার পকেট থেকে টাকা চলে যাবে সেইগুলোকেই বলে। তার মানেটা কি? এই যে দেখো এখানে রয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটালের মানে কি? আমি শেয়ার ইস্যু করে পাবলিকের থেকে টাকা কালেক্ট করেছি, এবারে আমাকে কি টাকাগুলো তো পাবলিককে ফিরিয়ে দিতে হবে, তাই না? তো এইটাকে আমাদের কি বলা হয়? এইগুলোকে বলা হয় কি? শেয়ার ক্যাপিটাল। তার মানে কি? পাবলিকের থেকে টাকা নিয়েছি, তো মানে কোনো না কোনো জায়গা থেকে আমি টাকা নিয়েছি, লোকে আমার থেকে টাকা পায়, এগুলোকেই বলা হয় লাইবিলিটিস। প্রেফারেন্স শেয়ার ইস্যু করে আমি টাকা কালেক্ট করেছি, আমাকে ফেরত করতে হবে, লাইবিলিটিস। তারপরে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় রিজার্ভ। রিজার্ভ, রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হলো, ভাবো যে কোম্পানির মালিক আছে,
সে প্রফিট করেছে। এবারে আমি হলাম কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আমি হলাম কোম্পানিটা দেখাশোনা করি। তো কোম্পানির মালিক ভাবো ধরে নাও 10,000 টাকা লাভ করেছে, 10,000 টাকা লাভ করেছে। আমি বললাম কোম্পানির মালিককে যে স্যার আপনি 10,000 টাকা একেবারে কোম্পানি থেকে নেবেন না, ঠিক আছে, আপনি বাড়িতে 8,000 টাকা নিয়ে যান, আপনি বাড়িতে 8,000 নিয়ে যান, আর 2,000 টাকা কোম্পানিতেই রেখে যান, কারণ যদি কোম্পানি কোনোদিনও বিপদে পড়ে এই 2,000 টাকাটাকে কাজে লাগাবো, সেই জন্য। বোঝা গেল? এটাকে বলে রিজার্ভ। রিজার্ভ মানে কি, ভবিষ্যতে কোনো ক্ষতির কথা ভেবে পুরো লাভটা, পুরো টোটাল যে লাভটা, সেটা মালিককে না দিয়ে কোম্পানিতেই রেখে দেওয়াকে বলা হয় কি, রিজার্ভ। বোঝা গেল রিজার্ভ মানে? তাহলে এইটা পরে তো কোম্পানির মালিককে দিতে হবে, কোনো দুর্ঘটনা যদি না ঘটে তাহলে তো কোম্পানির মালিককে 2,000 দিয়ে দিতে হবে, তাহলে এটাও একটা লাইবিলিটিস। ঠিক আছে, কোম্পানির একটা লাইবিলিটিস, মালিকের লাইবিলিটিস নয়, কোম্পানির লাইবিলিটিস। ঠিক আছে, কোম্পানিকে কি করতে হবে, পাবলিককে টাকা শোধ করতে হবে। এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এর মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়েছে, প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে টাকা কালেক্ট করা হয়েছে, রিজার্ভের টাকা রেখে দেওয়া হয়েছে কোম্পানিতে, মালিকের প্রাপ্য টাকাকে রেখে দেওয়া হয়েছে। তো এইগুলোকে বলা হয়, এগুলো হলো লাইবিলিটিস। এবার এই লাইবিলিটিস গুলোকে একত্রে কি বলে জানো, বলা হয় কিন্তু, এই লাইবিলিটিস গুলোকে একত্রে বলা হয় ডেপ্ট। কি বলা হয় এই একত্রে এগুলোকে বলা হয় কিন্তু ডেপ্ট। তাহলে ডেপ্ট মানে বুঝতে পারলে তো? আমি দেখো এরকম করে লিখে রাখছি, ডেপ্ট, ডেপ্ট। ঠিক আছে, এই সরি, এইগুলোকে একত্রে বলা হয়, সরি ইকুইটি বলা হয় এইগুলোকে টোটালি। এই যে এইগুলোকে বলা হয় কিন্তু ইকুইটি। ঠিক আছে, ইকুইটি, ইকুইটি। ঠিক আছে, কি বলা হয়, ইকুইটি। আচ্ছা, এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের সঙ্গে আমরা একটা জিনিস না যোগ করিনি, যেটা আমি ভুলে গেছি এখানে, সেটা হলো প্রফিট। দেখবে আমরা 11-এর ফাইনাল অ্যাকাউন্টে কি করেছি, আমরা 11-এর ফাইনাল অ্যাকাউন্টে কি করেছি, ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোক বা শুধু ক্যাপিটাল হোক, যাই হোক না কেন, ক্যাপিটালের সঙ্গে আমরা কি যোগ করতাম, প্রফিট যোগ করতাম, মনে করো তাই না? এখান থেকে আমরা কি যোগ করতাম, প্রফিট। তাহলে এই যে ইকুইটির মধ্যে কি কি আসছে, ইকুইটির মধ্যে আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি, ব্যবসা শুরু করার সময় যে টাকাটা হয়, তুমি যদি বাড়ি থেকে নিয়ে আসো, আমি যদি ভাবো ব্যবসার শুরুর সময় টাকা বাড়ি থেকে আনি, শুধু ক্যাপিটাল বলবো তাকে আমরা। ঠিক আছে, যদি আমি পাবলিকের থেকে কালেক্ট করি শেয়ার ইস্যুর মাধ্যমে, শেয়ার ইস্যু করে টাকা এরকম ভাবে কালেক্ট করি, তাহলে আমি বলবো ইকুইটি শেয়ার। যদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে টাকা কালেক্ট করি পাবলিকের থেকে, তখন তাকে আমি কি বলবো, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। মোট কথা, ব্যবসা শুরু করবার সময় যে টাকা আমরা কালেক্ট করি সেইগুলোই হলো ক্যাপিটাল। তো যে কোনো টাইপের ক্যাপিটাল হোক না কেন, সেইগুলো কিন্তু ইকুইটি বোঝায়, সেইগুলোকে আমরা বলবো ইকুইটি। তাহলে এর মধ্যে আমরা কি কি আনি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। যদি কোনো প্রেফারেন্স শেয়ার থাকে, পিআরই বলে লিখছি, হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। যদি কোনো রিজার্ভ থাকে, রিজার্ভ, রিজার্ভ, তাহলে সেটাকে আমরা এইগুলোকে একত্রে কার মধ্যে আনি, ইকুইটির মধ্যে। ঠিক আছে, নেক্সট, ইকুইটি মানে আমাদের বোঝা হয়ে গেছে। নেক্সট আমরা বুঝবো এবার ডেপ্ট মানে কি। ডেপ্ট মানে হলো এইগুলো বাদে বাকি যে লাইবিলিটিস গুলো থাকে সেগুলোকে বলা হয় কিন্তু ডেপ্ট। ঠিক আছে, তাহলে ডেপ্ট মানে কি, ডেপ্ট মানে হলো যে সমস্ত অন্যান্য লাইবিলিটিস গুলো থাকে, যেমন আমরা আর কি কি লাইবিলিটিস জানি, ক্রেডিটর্স, ডিবেঞ্চার। ঠিক আছে, মোট কথায় আমি যদি আরেকটু ভালোভাবে বলি, ইকুইটি মানে হলো আমার নিজেদের লোক, যাদের থেকে আমি টাকা কালেক্ট করেছি, যে সমস্ত নিজেদের লোক, তারা হলো ইকুইটি। তোমরা এবারে বলবে যে স্যার আপনি তো এই যে এইটা বললেন যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে শেয়ার ইস্যু করে পাবলিকের থেকে টাকা কালেক্ট করা হয়েছে, তাহলে পাবলিক কিভাবে নিজেদের লোক হবে? হ্যাঁ, যারা, যাদের থেকে আমরা, যাদেরকে শেয়ার ইস্যু করে আমরা টাকা কালেক্ট করি, তাদেরকে কোম্পানি নিজেদের লোকই মনে করে। তাহলে ইকুইটি শেয়ার ইস্যু করে পাবলিকের থেকে টাকা কালেক্ট করা হলে সেই পাবলিককে আমরা নিজেদের লোক মনে করি। প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে টাকা কালেক্ট করলে, যাদের মাধ্যমে আমরা টাকা কালেক্ট করলাম তাদেরকে আমরা নিজেদের লোক মনে করি। রিজার্ভ কার টাকা, মালিকের টাকা। রিজার্ভ কার টাকা, মালিকের টাকা। সেই মালিকের টাকা
সেই মালিকের টাকা এটা, তাহলে মালিক তো কোম্পানির নিজের লোকই। তাহলে এই জায়গাগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে এক্সটার্নাল লাইবিলিটিস মানে কোনগুলো? এক্সটার্নাল লাইবিলিটিস বলতে আমরা যেগুলো বুঝি সেটা হলো, যেমন আমরা কি জানি, ক্রেডিটর্স, তাই না? ক্রেডিটর্স মানে পাওনাদার। ডিবেঞ্চার, যাদেরকে আমি ইস্যু করলাম, ঠিক আছে? ডিবেঞ্চার, ডিবেঞ্চার, ডিবেঞ্চারের অঙ্ক তো তোমরা করেইছো। আচ্ছা, আর কে কে হতে পারে? যেমন আহ, বিভিন্ন আর বিলস পেবেল হতে পারে। বিভিন্ন যে আরো লাইবিলিটিস গুলো হয় সেগুলোকে আমরা কি বলবো? ডেপ্ট বলবো। ঠিক আছে, লোন হতে পারে, লোন। ঠিক আছে, লোন হতে পারে, যেগুলোকে আমরা এখানে লিখি, জায়গা নেই বলে আমি আর লিখছি না। এইগুলো লোন। তারপরে ডিবেঞ্চার, ক্রেডিটর্স, এগুলো হলো কি? ডেপ্ট। বোঝা গেল? তাহলে আশা করি ডেপ্ট আর ইকুইটির মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে। চলো এবারে আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কতে দেখি এবারে কি বলেছে। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও মানে কি? ডেপ্ট বাই ইকুইটি। তাহলে চলো আমরা এবারে ডেপ্টের জায়গায় ডেপ্ট বসাবো। অঙ্কটাকে এবারে ভালো করে তোমরা ফলো করো। দেখো, আমাদের এখানে ডেপ্ট কি কি রয়েছে, মানে এক্সটার্নাল লাইবিলিটিস কি কি রয়েছে, মানে বাইরের লোক কারা কারা? বাইরের লোক। তাহলে দেখো, বাইরের লোক তোমরা খুব ভালো করে কিন্তু দেখবে। ডিবেঞ্চার বাইরের লোক, যেটা হলো 2 লাখ টাকা। 2 লাখ, এটা বাইরের লোককে শোধ করতে হবে, 2 লাখ প্লাস। আচ্ছা, লোন ফ্রম আইডিবিআই ব্যাংক 3 লাখ, বাইরের লোক। বাইরের লোককে টাকা শোধ করতে হলেই তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো কিন্তু ডেপ্ট। তারপরে দেখো, কারেন্ট লাইবিলিটিস মানে কি? ক্রেডিটর্স, বিলস পেবেল, এগুলোকে বলা হয়। ঠিক আছে, তো সেটাও দেখো কত রয়েছে, 1 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা নিচে এখানে কি লিখবো? ইকুইটি। তো দেখো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত রয়েছে? 5 লক্ষ। তারপরে দেখো, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত রয়েছে? 2 লক্ষ। তারপরে দেখো, রিজার্ভ কত রয়েছে? আবার 2 লাখ। ঠিক আছে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে 1 লাখ। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত রয়েছে? 1 লাখ। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে প্রফিট অ্যান্ড লস, প্রফিট কোথায় আমরা যোগ করি? ক্যাপিটালের সঙ্গে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে যা যোগ হয়, ক্যাপিটালের সঙ্গে যোগ হয় প্রফিট, তাই না? ব্যালেন্স শিটে। তারপরে আমরা কি লিখি বলো? তারপরে আমরা আরো যা যা লিখি, যে যদি কোনো রিজার্ভ থাকে সেইগুলো। তো এইগুলোকে আমরা একত্রে বলবো ইকুইটি। ঠিক আছে, তো চলো এবারে আমরা যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 2 লাখ আর 3 লাখে কত? 5 লাখ আর একে 6 লাখ। তাহলে এখানে হচ্ছে 6 লাখ। আর এখানে দেখো কত হচ্ছে, 5 লক্ষ আর 2 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ। তাহলে তাহলে এই হয়ে গেল। তাহলে 6 লাখ বাই 10 লাখ। তাহলে দেখো, 6 লাখ বাই 10 লাখ করলে আমাদের এখানে হবে, আমি নিচে 4টে শূন্যকে কেটে দিই। 4টে শূন্য উপরে দেখো, 4টে শূন্য। আচ্ছা, আরেকটা শূন্যকে কাটি। আচ্ছা, এবারে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 3। আর এখানে কাটলে কত হবে? 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3/5 মানে 3:5। তাহলে এই হলো আমাদের কি? ডেপ্ট ইকুইটি রেশিও। ঠিক আছে, তো দেখো এবারে আমরা যাব নেক্সট একটা রেশিওতে। সেটা দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এখানে দেখো বলে দিয়েছে প্রপাইটারি রেশিও। 10-এর দাগের বিতে দেখো বলে দিয়েছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট প্রপাইটারি রেশিও। আচ্ছা, আগে আমি লিখি প্রপাইটারি রেশিও। প্রপাইটারি রেশিও, ঠিক আছে। এরপরে আমরা সূত্র দেখব। তো দেখো এবারে আমরা কি করব? সূত্র লিখবো। তাহলে দেখো সূত্রটা দেখো আমরা লিখবো। তাহলে এর সূত্রটা কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। এর সূত্রটা হলো, দেখো এখানে আমরা লিখব শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার্স ফান্ড বাই, শেয়ার হোল্ডার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট। ঠিক আছে, টোটাল অ্যাসেটস ইনটু আমরা লিখব কি? 100। ঠিক আছে, তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড, তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। শেয়ার হোল্ডার্স ফান্ড মানে কি? শুধুমাত্র শেয়ারের মাধ্যমে কত টাকা কালেক্ট করা হয়েছে, কেবলমাত্র শেয়ার ইস্যু করে আমি কত কালেক্ট করেছি। তার মানে যেটা বইয়ের মধ্যে রয়েছে না, দেখো বইয়ের মধ্যে তোমরা দেখো শেয়ার হোল্ডার্স ফান্ড কি হবে।
দেখো দেওয়াই রয়েছে, দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত রয়েছে, 10 লক্ষ, না সরি 1 লক্ষ। আর দেখবে আর তো কিছু নেই তার মানে। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাকে আমরা নিয়ে নেবো, ঠিক আছে। এইগুলো হলো মানে যেটা আমরা বলে থাকি আর কি, ইকুইটি। ইকুইটি যা শেয়ার হোল্ডার্স ফান্ড ওই সেম কথা, ইকুইটি আর শেয়ার হোল্ডার্স ফান্ড একই কথা। তার মানে ওর মধ্যে কি কি আসবে, ইকুইটি আর শেয়ার হোল্ডার্স ফান্ড একই কথা, তার মানে এর মধ্যে আসেটা কি, এর মধ্যে আসে তোমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রফিট, আর কি আসে প্রফিট, আর আসবে তোমার রিজার্ভ আর সারপ্লাস রিজার্ভ। তাহলে দেখো এখানে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত বলে দিয়েছে, বলে দিয়েছে 1 লাখ, আর রিজার্ভ বলে দিয়েছে 60,000। তাহলে আমরা দেখো এখানে লিখবো, দেখো লিখবো 1 লাখ, এই হলো ইকুইটি। এইবারে ইকুইটির পরে আসবে রিজার্ভ, রিজার্ভ দেখো কত রয়েছে, 60,000, ঠিক আছে। এইবারে আমরা আসবো কি অ্যাসেটে, দেখো এবার অ্যাসেটের মধ্যে কি কি আসবে। দেখো তোমরা যদি অ্যাসেটগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে দেখো অ্যাসেট কি কি রয়েছে, দেখো ফিক্সড অ্যাসেট 1,20,000, কারেন্ট অ্যাসেট 60,000, আর ইনভেস্টমেন্টও তো একটা অ্যাসেট, তাহলে সেটাকেও আমরা নেবো 1,20,000, 60,000, 1,20,000। তারপরে আমরা কি নেব, 60,000-এর কি রয়েছে দেখি, 60,000-এর রয়েছে কারেন্ট অ্যাসেট, 60,000-এর কারেন্ট অ্যাসেট, আর 20,000-এর কি হবে, ইনভেস্টমেন্ট। এটাও তো অ্যাসেট, এখানে দেখো লেখা রয়েছে টোটাল অ্যাসেট, যা অ্যাসেট থাকবে, যা অ্যাসেট থাকবে সব লিখবো, ইনটু এখানে আমরা কত লিখবো, 100, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, এই যে দেখো এটাকে যোগ করলে পাবো কত, 1,60,000 যোগ করলে হবে 1,60,000, 1,60,000। আচ্ছা, এখানে 1,20,000 আর 60,000 আর 20,000 যোগ করলে কত হবে, 2 লক্ষ, তাই তো 2 লক্ষ, ঠিক আছে। ইনটু আমরা কত করব, 100। তাহলে এবারে তোমরা এটাকে ক্যালকুলেট করবে, তাহলেই হয়ে যাবে। তো এটাকে করলে কত হবে, আমরা যদি কাটাকুটি করি, তাহলে দেখো এই দেখো নিচে শূন্য, নিচে আমি তিনটে চারটে পাঁচটা শূন্য কাটলাম, উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য কাটলাম, আবার দেখো 2 1 কে 2, 16-কে ভাগ করলে কত হবে, 8। তাহলে 8 আর 10-কে গুণ করলে কত হবে, 80%। কেন দিলাম, এখানে 100 থাকলেই তোমরা পার্সেন্ট কিন্তু দেবে, ঠিক আছে। তাহলে ব্যাস এই তো আমাদের হয়ে গেল, কতটা 10-এর দাগের এ আর বি আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এবারে কিন্তু আমরা করব 39-এর দাগের অঙ্কটা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে দেখবে বলে দিয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও তোমরা নিজেরা করবে, করে অ্যান্সার কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের করে দেবো কি ডেপ্ট ইকুইটি রেশিও, ঠিক আছে। তাহলে দেখো প্রথমেই আমরা লিখে নেব কি ডেপ্ট, তারপরে লিখবো ইকুইটি, ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে সূত্রটা আমি তোমাদেরকে কি বললাম, ডেপ্ট বাই ইকুইটি, এই হলো সূত্র, ডেপ্ট বাই ইকুইটি। তাহলে বলো ডেপ্টে আমরা কি বসাবো, ডেপ্ট মানে হলো এক্সটার্নাল লাইবিলিটিস গুলো, এক্সটার্নাল লাইবিলিটিস দেখো রয়েছে বিলস পেবেল, ক্রেডিটর্স, ডিবেঞ্চার, দেখতে পেয়েছো, লং টার্ম লোন, জেনারেল রিজার্ভ, সরি রিজার্ভ হবে না, লোন, এক্সটার্ন ডেপ্ট হবে কি কি হবে, দেখো বিলস পেবেল 13,000, দেখো আমি এখানে লিখি, হ্যাঁ, দেখো বিলস পেবেল হলো তোমার 13,000, ভালো কথা। তারপরে দেখো ক্রেডিটর্স কত, 57,000, ক্রেডিটর্স হলো তোমার 57,000। তারপরে দেখো ডিবেঞ্চার হলো 2,75,000, 2,75,000, ঠিক আছে। আচ্ছা ব্যাংক ব্যালেন্স তো অ্যাসেট, যাই হোক লং টার্ম লোন 1 লাখ, লং টার্ম লোন হলো কত, 1 লক্ষ, হয়েছে। তারপরে দেখবে এই হয়ে গেল ডেপ্ট, এবারে আমরা ইকুইটি গুলো লিখবো, মানে কি, যে কোনো ধরনের শেয়ার ক্যাপিটাল, প্রফিট, রিজার্ভ, ঠিক আছে। তো দেখো এখানে রয়েছে যেটা খুব ভালো করে দেখবে, সেটা হলো শেয়ার ক্যাপিটাল 1,50,000, দেখো শেয়ার ক্যাপিটাল 1,50,000 প্লাস রিজার্ভ দেখো 20,000, দেখতে পাচ্ছ তো 20,000 হলো কি তোমার রিজার্ভ, ঠিক আছে। আর তো কিছু নেই এখানে, তাহলে এবার যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো 13,000 আর 57,000 যোগ করলে কত হবে, হবে 70,000, 70,000, 2,75,000 আর এই 1 লক্ষ, যদি আমরা যোগ করি,
তাহলে আমরা পাবো কত, 4,45,000। ঠিক আছে, পাবো কত, 4,45,000। এবারে এই যে এই দুটোকে যোগ করব, তাহলে এবারে আমরা কি করব, এবারে আমরা এই দুটোকে যোগ করব, করলে কত হবে, হবে কিন্তু 1,70,000। ঠিক আছে, তাহলে এবার এইটাকে আমি যদি এইটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে কত পাবো, একদম 1,70,000 দিয়ে তুমি যদি 1,70,000কে ভাগ করো পাবে 1। এবারে ক্যালকুলেটারে কি করবে, 1,70,000 দিয়ে এইটাকে ভাগ করবে, করলে পাবে 2.62। ঠিক আছে, 2.62। তাহলে আমরা এখানে পাচ্ছি কত অ্যান্সারে, 2.62 ইস টু, এখানে দেখো কত রয়েছে, 1। তাহলে এই আমাদের হয়ে গেল ডেপ্ট ইকুইটি রেশিও। তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট রেশিও করে আমাকে অ্যান্সার জানাবে। চলো নেক্সট আমরা চলে যাব 45 এর অঙ্কে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 45 এর অঙ্ক, যেখানে দেখবে বলে দিয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও, অপারেটিং রেশিও অ্যান্ড ক্যাপিটাল টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, অপারেটিং রেশিও আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট করবে আমাকে, অবশ্যই অঙ্কটা করবে, করে আমাকে কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে যেটা করাবো নতুন, সেটা হলো কিন্তু ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, ক্যাপিটাল টার্নওভার টার্নওভার রেশিও। তাহলে ক্যাপিটাল টার্নওভার রেশিও তার সূত্র কি হবে বলো তো? তাহলে দেখো তার সূত্র হবে, এখানে আমরা দেখো লিখবো কি, সেলস, আর নিচে আমরা কি লিখবো, শেয়ার হোল্ডার ফান্ড। ঠিক আছে, হোল্ডার্স শেয়ার হোল্ডার্স ফান্ড। ঠিক আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড। আর এখানে কি লিখলাম, সেলস, সেলসের জায়গায় তোমরা চাইলে টার্নওভারও লিখতে পারো, টার্ন ওভার একই কথা। ঠিক আছে, মিনিং একই বোঝায় প্রায়। তো দেখো এবারে আমরা সেলস দেখি অঙ্কের মধ্যে কত রয়েছে। অঙ্কের মধ্যে 45 এর অঙ্কে দেখবে সেলস দেখো বলেই দিয়েছে 22,500, কিন্তু সেখান থেকে আবার রিটার্ন করে দিচ্ছে, মানে আমি যদি 22,500 টাকার মালপত্র সেল করি, আমাকে আবার রিটার্ন করে দিচ্ছে, যাকে আমি বিক্রি করেছি যে কাস্টমারকে, সেই কাস্টমার আমাকে রিটার্ন করে দিচ্ছে 2,500 টাকার মালপত্র। তাহলে আমি অ্যাকচুয়ালি কত টাকার মালপত্র সেল করলাম, 22,500 টাকার মালপত্র সেল করলাম। যাকে করলাম সে আবার 2,500 টাকার মালপত্র হয়তো খারাপ হয়েছে বলে আমাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়াল সেল করলাম কত, বিয়োগ করলেই পেয়ে যাব 20,000 টাকার মালপত্র। আর এখানে আমরা কি লিখছি দেখো, শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড কত রয়েছে বইয়ের মধ্যেই তোমরা কিন্তু দেখবে। তাহলে দেখো শেয়ার হোল্ডার্স ফান্ড মানেই কিন্তু তোমাদেরকে আমি কি বলেছি, ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড, এর মানেই হলো কিন্তু ক্যাপিটাল। ঠিক আছে, আমি বারবার করে বলছি, ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড বা ক্যাপিটাল, এই কথাগুলোর মানে আমি যদি এরকম ভাবে আলাদা করে লিখে দিই না, দেখো ইকুইটি, ইকুইটি, আরেকটা হলো ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা শেয়ার হোল্ডার যা ইচ্ছা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তারপরে দেখো এর মধ্যে আর কি কি আসে, এর মানেই হলো কি, সব ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল মানেই হলো কি, ইকুইটি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, ঠিক আছে, প্রফিট, এইগুলোকে আমরা একত্রে বলি কি, ক্যাপিটাল বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যাই বলো না কেন সব সেম ব্যাপার হচ্ছে। তাহলে ক্যাপিটাল মানে কি, ইকুইটি শেয়ার ফান্ড বা ইকুইটি শেয়ারের মধ্যেই আসবে, বা শেয়ার হোল্ডার ফান্ড, সব সেম কথা আর কি, মিনিং সব সেম। তাহলে দেখো এখানে ক্যাপিটাল এমপ্লয়েড দেখো লেখা রয়েছে 50,000, তাহলে এখানে আমি কত বসাবো, 50,000 বসাবো। এবারে কি করব, বিয়োগ করলে দেখো কত হচ্ছে, 20,000। আর এখানে দেখো কত হচ্ছে, 50,000। তাহলে জাস্ট কাটাকুটি করবে, নিচে 4টে শূন্য, উপরে 4টে শূন্য কেটে দিলে 2 আর 5, তাহলে কত হচ্ছে, 2:5। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল আমাদের। তো দেখো বইয়ের মধ্যে উত্তরে কিন্তু এরকম দেওয়া রয়েছে, ওপরে যেহেতু দেখো 2 রয়েছে আর নিচে কত রয়েছে, 5। তাহলে বইয়ে না এরকম ভাবে দেখবে দেওয়া রয়েছে, 2 ভাগ তো করা যাবে না, দশমিক বসিয়ে শূন্য, 5×4 = 20। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 0.4। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করে ফেলি। তো দেখো এবারে কিন্তু আমরা করব আরেকটা নতুন অঙ্ক। দেখো 50-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে কিন্তু 50-এর দাগের অঙ্ক বলে দিয়েছে ক্যালকুলেট ডেটর্স টার্নওভার রেশিও অ্যান্ড গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও তোমাদের করিয়েছি, তোমরা নিজেরা করবে, করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে। আমি তোমাদের করাবো কি, ডেটর্স টার্নওভার রেশিও।
তাহলে দেখো এখানে আমি কি লিখবো, ডেটর্স টার্নওভার, ডেটর্স টার্নওভার রেশিও। ঠিক আছে, তো এই ডেটর্স টার্নওভার রেশিওর সূত্রটা কি? সূত্র হলো ক্রেডিট সেল, ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটর্স। ঠিক আছে, অ্যাভারেজ ডেটর্স, বোঝা গেল? এই হলো কিন্তু সূত্র। তাহলে চলো আমরা কি করে এবারে করব, দেখো ক্রেডিট সেল কত বলে দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, খুব ভালো করে খেয়াল করবে, ক্রেডিট সেল কিন্তু বলে দেওয়া নেই। তো দেখো এখানে বলে দেওয়া রয়েছে টোটাল সেল 2,60,000, মানে 2,60,000, তার মধ্যে ক্যাশ সেলস হলো যদি 60,000 হয়, তাহলে ক্রেডিট সেল কত? দেখো 2,60,000 টাকার বিক্রি হয়েছে, তার মধ্যে 60,000 টাকার বিক্রি যদি ক্যাশে হয়ে থাকে, তাহলে ধারে কতটা হয়েছে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো টোটাল সেল হয়েছে কত, 2,60,000, সেখান থেকে আমি যদি ক্যাশ সেলসটাকে বাদ দিই, ক্যাশ সেলস কত হয়েছে, শুধুমাত্র 60,000কে যদি আমরা মাইনাস করি, তাহলেই কি পেয়ে যাব, ক্রেডিট সেল, তাই না? এরপরে দেখো লেখা রয়েছে অ্যাভারেজ ডেটর্স, কি করে বের করব, খুব ভালো করে দেখবে, ওপেনিং ডেটর্স আর ক্লোজিং ডেটর্সকে যোগ করে 2 দিয়ে ভাগ। অ্যাভারেজ ডেটর্স আমরা কি করব, দুটো ডেটর্সকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ। দেখো ওপেনিং ডেটর্স 20,000 আর ক্লোজিং ডেটর্স 30,000, তাহলে আমরা কি করব, 20,000, 20,000 আর 30,000 এই দুটো ডেটর্সকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাব, অ্যাভারেজ ডেটর্স পেয়ে যাব, তাই না? তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 2,00,000, তাই না? পাচ্ছি আমরা 2,00,000। আর এখানে দেখো 20 আর 30-এ কত, 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। তাহলে আমরা যদি 2,00,000কে 25,000 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, হবে কিন্তু দেখো এখানে 3টে শূন্য কাটবে, 3টে শূন্য যদি কেটে যায়, তাহলে 25 দিয়ে 200কে ভাগ করলে কত হবে, 8। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার 8। এবারে তোমাদেরকে জাস্ট একটা কথা বলে রাখি, খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো যদি অঙ্কের মধ্যে বলে ক্রেডিটর্স টার্নওভার রেশিও, কি বলছে, যদি বলে ক্রেডিটর্স, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, তো এরকম অঙ্ক যদি থাকে তোমরা করবে, তখন সূত্রটা হবে ক্রেডিট সেলের জায়গায় ঠিক উল্টে গিয়ে হয়ে যাবে কি বলতো, পারচেস। কি হয়ে যাবে, পারচেস। এভারেজ ডেটর্সের জায়গায় উল্টে গিয়ে হয়ে যাবে অ্যাভারেজ ক্রেডিটর্স। ঠিক আছে, উল্টে যাবে। ক্রেডিট পারচেস অঙ্কের মধ্যে দেওয়া থাকলে ভালো করে নেবে, যদি না থাকে এরকম ভাবে যদি করতে হয় করবে। অ্যাভারেজ ক্রেডিটর্স আমরা কি করে বের করব, ওপেনিং ক্রেডিটর্স আর ক্লোজিং ক্রেডিটর্সকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। মানে যে দুটো ক্রেডিটর্স থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন ভাবে ডেটর্স দুটোকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এই দেখো দুখানা ডেটর্সকে আমি কি করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, দুটো ক্রেডিটর্সকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা করব ক্রেডিটর্স টার্নওভার রেশিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও আজকের মতো শেষ হয়ে গেল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব।